কি মশাই, একটা গন্ধ পাচ্ছেন নাকি? গন্ধ? কিসের গন্ধ? হুম, বহুত আচ্ছা। এ গন্ধ আমার চেনা। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী। দু পা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তে আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। বুট জুতো পরা কি পড়ে রয়েছে মেঝেতে? অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি খেয়ালই ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন, আজ 5:31 সূর্যাস্ত, এখন সোয়া 5টা বাজে। চলুন, রোদ থাকতে থাকতে এবেলা ঘরটা দেখে আসি গিয়ে। ভূতের নেশাটা বোধ হয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না, বরঞ্চ বাড়ির ভেতরটা, আরো বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য আমার মনটা ছটফট করতে লাগলো। সদর দরজা দিয়ে ঢুকেই দেখি বিরাট উঠোন এবং নাট মন্দির। 100-150 বছরে কত যে উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ যে এখানে হয়েছে তার কোনো চিহ্ন নেই। উঠানের 3 দিকে বারান্দা। আমাদের ডাইনে বারান্দার যে অংশ, তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত 10 গিয়েই দোতলা যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালাতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জাল ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে থেকে হিসাব করে দেখলাম, বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর, ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, আর সময় নষ্ট নয় মশাই, চলুন, এগিয়ে চলুন। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক, কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটিও উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরে দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতে তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল। কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়া 4খানাই রয়েছে, ওপরে তক্তাটা নেই। টেবিলের পাশে জানালার দিকে একটি আরাম কেদারা। অবশ্য এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ, কারণ আর তার হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। ওপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই। কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ঘেরা। এছাড়া ঘরে রয়েছে একটি খাঁজ কাটা বন্দুকের তাক, একটি নলবিহীন গড়গড়া আর 2খানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো মনোযোগ দিয়ে কি যেন একটা অনুভব করার চেষ্টা করছেন। প্রায় মিনিট খানেক পরে তিনি বললেন, কি মশাই, একটা গন্ধ পাচ্ছেন নাকি? গন্ধ? কিসের গন্ধ? আমি বার 201 বেশ ভালো করে শ্বাস টানলাম। অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, কই মশাই, কই, ঠিক কোনো গন্ধ তো বুঝতে পারছি না। অনাথবাবু আরো বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর হঠাৎই বাঁ হাতে তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, হুম, বহুত আচ্ছা। এ গন্ধ আমার চেনা। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী।
তবে বাবা যে দেখা দেবেন কি না দেবেন সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না। চলুন, এখন চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এ ঘরে রাত্রিবাস করতেই হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি। তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আজ সার্ভেটা করে গেলুম আর কি। ভদ্রলোক আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেওয়ার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে যেন এই প্ল্যানের কথা বলবেন না মশাই, ঠিক আছে? এদের কথাবার্তা শুনে যা বুঝলুম, তাতে এদের যা ভয়, জানলে হয়তো আমাকে বাধা টাধা দেবে, আমার প্ল্যানটাই ভেস্তে দেবে হয়তো। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না, কেননা এসব ব্যাপার বুঝলেন কি না, একা না হলে ঠিক জুৎসই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি এগোলো না। মনে পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটাই, আর রাত্রে অনাথ বাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্ত মনের মধ্যে হয়েই রয়েছে। বিকেলে অনাথ বাবুকে হালদার বাড়ির ফটক অব্দি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আছে একটা কালো গলা বন্ধ কোট, কাঁধে জলের ফ্লাক্স, আর হাতে সেই কালকের 3 সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের 2 পকেটে দুবার হাত দিলেন, তারপর আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, এটিতে রয়েছে আমার নিচের ফর্মুলা তৈরি তেল, শরীরে মেখে নিলাম, মশার কামড়াবে না। আর দ্বিতীয়টি হলো কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপ আর আসবে না। এই বলে বোতল দুটো পকেটে ভরলেন, আর টর্চটা মাথায় একবার ঠেকালেন, আমাকে সেলাম জানালেন। তারপর ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতেই ভরদ্বাজকে বললাম আমার থার্মোস ফ্লাক্সে 2 জনের মতো চা ভরে দিতে। চা এলে পরে ফ্লাক্সটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকলাম, তাতেও কোনো লাভ হলো না। শটাং দোতলায় যাবো তাই ভাবছি, এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে, এই দিকে আসুন। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূব দিকে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছে। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, এই 8 ঘন্টা ধরেই বনে বাজারে ঘুরছি এই নিম ডালের খোঁজে, আমার আবার দাঁতনের অভ্যাস আছে কিনা। রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন যেন বাধো বাধো ঠেকলো, কাছেই বললাম, চা এনেছি, এখানেই খাবেন নাকি বাড়ি যাবেন? চলুন না, ওই ফোয়ারার পাশটাই বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, কি মশাই, খুব কৌতূহল হচ্ছে তাই না? আমি তখন আমতা আমতা করে বললাম, আগে হ্যাঁ, মানে তা তো একটু হচ্ছে। বেশ, তবে বলছি শুনুন, গোড়াতেই বলে রাখি যে এক্সপেডিশন হাইলি সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক হয়েছে জানেন। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন, আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা। আমি বাড়ির ভেতরে ঢোকার আগেই এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম।
অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে না। যাই হোক, দেখলাম কাছাকাছি মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলো ভালো করে একটু দেখে নিলাম। জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ কিছু থাকার কথা নয়। একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটা কড়ি কাঠে গুটি কতক ঝুলন্ত বাদুর ছাড়া সেই ঘরে আর কিছু চোখেই পড়লনি। বাদুরগুলো আমায় দেখে নড়ল না, আর আমিও তাদেরকে কোনো ডিস্টার্ব করলাম না। এমনই করে 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা ঝাড়ু এনেছিলাম সঙ্গে, তাই দিয়েই প্রথমে আরাম কেদারেটি ঝেড়ে পুছে সাফ করে নিল। কতদিন ধুলো পড়েছিল কে জানে। তারপর ঘরটা খুবই গুমোট লাগছিল, তাই জানালাটা খুলে দিলুম। ভূত বাবাজি যদি সশরীরে আসেন তাহলে বারান্দার দরজাটা খোলা রাখাই ভালো, কি না? তারপর টর্চ ও ফ্ল্যাশটা মেঝেতে রেখে ওই বেদ ঘেরা আরাম কেদারাতে শুয়ে পড়ল। একটা অস্বস্তি হচ্ছিল বটে, কিন্তু আর কি হবে, আমার তো আর প্রথম অভিজ্ঞতা নয়, অনেক রাত কাটিয়েছি এর আগে। আশ্বিন মাস, 5:30টায় সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভিতরে ভিতরে কেমন একটা অনুভব হচ্ছিল। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজে মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানালা দিয়ে একটা জোনাকে ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানে ঘোরাঘুরি করে আবার জানালা দিয়ে বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল ঝিঁঝির ঢাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ঘুমটা ভাঙলো একটা শব্দে, ঘড়ির শব্দ। ঢং ঢং করে 12টা বাজলো। মিঠে অথচ বেশ জোর আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলাম। এক, আমি আরাম কেদারাই সত্যি খুব আরামে শুয়ে আছি। ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কি যেন একটা বালিশ গুছে দিয়ে গেছে। আর 2, আমার মাথার উপরে একটি চমৎকার ঝালু সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটি নতুন দড়ি দেওয়ালে ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সেই দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এইসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো অমাবস্যার রাত্রিরে কি করেছেন ঘরটা চাঁদের আলো উদ্ভাসিত হয়ে উঠেছে। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি একটা আল বলে রেখে গেছে, আর তার থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বরী তামাকের গন্ধ। এরপর অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে বললেন, কি বেশ মনোরম পরিবেশ নয় কি বলুন? আমি তখন বললাম, হ্যাঁ, শুনে তো ভালোই লাগছে। আপনার রাতটা তাহলে মোটামুটি আরামই কেটেছে নাকি? আমার প্রশ্ন শুনে অনাথবাবু খুব গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আবার ধৈর্য ধরে রাখতে না পেরে বললাম, তাহলে কি সত্যই আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? মানে ভূত কি আপনি দেখতে পাননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন। এবার কিন্তু আর ঠোঁটের কোণে সেই হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়ি কাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আগে তেমন ভালো করে দেখিনি। কেন বলুন তো? আগে ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখালে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না। চলুন।
অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথাই বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সতীশবাবু, কোনো দিনও না। এর শখ আমার মিটে গেছে। বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেই রকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন, এই দিকে চলুন। দরজাটা ভেজানো ছিল। আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর 2 পা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। বুট জুতো পরা কে পড়ে রয়েছে মেঝেতে, আর বারান্দার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়িতে আনাচে কানাচে প্রতিধ্বনিতে হয়ে আমার রক্ত জল করে দিচ্ছে। জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পেয়েছে। তাহলে কি? এরপর আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো, দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমার হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যে সেধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে, নহিলে যে কি দশা হতো আপনার জানি নে। ওখানে গেছিলেন কেন? আমি তখন বললাম, আগে অনাথবাবু যে রাত্রে এখানে শেষ করছি এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাধা দিয়ে বললেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধহয় কিছু বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে চাননি ও বাড়িতে। দেখলেন তো ওর কি অবস্থাটাই হলো। হলধরের যে অবস্থা হয়েছিল ওরও তাই হলো। মুড়ে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকে।